আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নতুন কিছু কিছু বিষয় অর্থাৎ যে বিষয়গুলো আমাদের খুব প্রয়োজন হয় একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে বা একটা ওয়েব পেজ তৈরি করতে গেলে আমরা অনেক সময় অনেক ডিজাইনের প্রয়োজন হয়ে থাকে। তো আমি যেই সকল ডিজাইনগুলো আমাদের বেশি দরকার তার মধ্য থেকে আমি কিছু কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো আমরা আমাদের ফোল্ডারটা প্রতিবার থেকে আরেকটা ফোল্ডার তৈরি করে নেব, যে ফোল্ডারটার নাম দেবো আমরা ক্লাস নাম্বার 6। যারা আমাদের গত টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা অবশ্যই টিউটোরিয়ালগুলো আমাদের দেখে নেবেন। ক্লাস 6 ক্লাস লিখে নিলাম, 6 ক্লাস। আচ্ছা, 6 ক্লাসের মধ্যে আমি 5 ক্লাস অর্থাৎ 5 ক্লাসের মধ্যে যা আছে এটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি 6 ক্লাসের মধ্যে জাস্ট পেস্ট করলাম। আপনারা আমার সাথে সাথে করে নেবেন। আমি আশা করি আপনারা সবাই প্র্যাকটিস করেছেন বাসায়। তো যারা প্র্যাকটিস করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন। আমি এই 6 নাম্বার ক্লাসটাকে ব্র্যাকেটে ওপেন করে নিব। তো ব্র্যাকেটে ওপেন করার পর আমি সাথে সাথে আরেকটা কাজ করব, সেটা হলো যে এই যে 6 নাম্বার ক্লাসের যে index.html ফাইলটা আছে এটা আমরা মজিলাতে ওপেন করে নেব। তো মজিলাতে ওপেন করলে আমরা দেখতে পারবো যে গত ক্লাসে অর্থাৎ গত পঞ্চম ক্লাসে অর্থাৎ পঞ্চম টিউটোরিয়াল আমরা যতটুকু কাজ করেছিলাম এই পর্যন্ত কাজ করছিলাম। তো আজকে আমি যেটা দেখাবো সেটা হলো আমরা অনেক ওয়েবসাইটে দেখি ব্যাকগ্রাউন্ড ফিক্সড হয়ে থাকে। তো ব্যাকগ্রাউন্ড স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ডটা নড়ে না, এরকম কিছু অপশন থাকে। তো আমরা সেই অপশনগুলো দেখব। তো চলুন আমরা চলে যাই আমাদের index.html এই ফাইলে। আমরা কোনো কাজ করব না, আমরা যেখানে কাজ করব সেটা হলো স্টাইল। আমরা বেশিরভাগ আজকে স্টাইল দেখাবো। তো html index.html আমরা আরেকটা কাজ করব, অর্থাৎ আমাদের পেজটা যদি এতই ছোট থাকে তো সেক্ষেত্রে আমরা স্ক্রল করলে অর্থাৎ বুঝতে পারবো না। তো যাই হোক আমি এখান থেকে দেখাই। আমরা মনে করেন style.css এ বডিকে একটা কালার দেব, বডিকে একটা ইমেজ অথবা কোনো একটা কালার দেব যেটা ফিক্সড হয়ে থাকবে, অর্থাৎ এটা কি নাড়ানো যাবে না, স্ক্রল করলে এটার সাথে নড়বে না। তো চলুন আমরা প্রথমে বডিকে একটা কালার দিয়ে আসি। বডি একটা ট্যাগ, অর্থাৎ বডি ট্যাগ বলতে আমরা এখানে এই ওয়েবসাইটের পিছনে যে সাদা যা আছে টোটালটাই হলো একটা বডি। তো আমি একটা ইমেজ এখানে কল করি, অর্থাৎ বডিতে কীভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয় আমরা এটা আগেও দেখেছি। তারপর আমি এখানে আপনাদেরকে দেখাই। আমরা যেটাকে স্টাইল দেবো সেটা হলো একটা ট্যাগ। সো ট্যাগ সিলেক্ট করার জন্য আমাদের কোনো ডট বা হ্যাশ দিতে হয় না। বডির ব্যাকগ্রাউন্ড কি হবে, বিএসসিকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনারা হয়তো বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। এর মাঝখানে আমরা যেখানে ইমেজটা রেখেছি ফার্স্ট ইমেজটি আমি দিয়ে দিলাম। জানি না আসলে ইমেজটা কি, ফোল্ডারের মধ্যে দুইটা ইমেজ আছে। তো আমি প্রথম ইমেজটা দিলাম। এবার যদি রিফ্রেশ করি দেখেন নিচে আমার একদম নিচে ইমেজটা চলে আসছে, অর্থাৎ পুরো বডিতে ইমেজটা দেখা যাচ্ছে। তো এটা আসলে কিছুই বোঝা যাচ্ছে না যে আসলে ফিক্সড হয়ে আছে নাকি ফিক্সড ছাড়া কিছুই বোঝা যাইতেছে না। আমরা যদি একটু কন্টেন্টটাকে বাড়াই, অর্থাৎ আমাদের html index.html ফাইলটাতে যান। এবার এই যে বডি এরিয়াটা আছে এটা কপি করেন, বডি এরিয়াটা পুরোটা কপি করে নিলেন। কপি করার পরে আরেকবার পেস্ট করেন, টোটাল 2 বার পেস্ট করেন। তো এইবার রিফ্রেশ করেন, দেখেন এইভাবে চলে আসছে। এইবার যদি আপনি স্ক্রল করার অপশনটা চলে আসছে এখানে দেখেন, স্ক্রল করে দেখেন নিচে যে আমাদের ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ছিল এটাও সাথে সাথে স্ক্রল হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, নিচের যে ইমেজটা এটা স্ক্রল হবে না, এটা ফিক্সড থাকবে। তো এটা করার জন্য আমরা যেটা করব style.css অথবা মজিলা থেকেও আমরা করতে পারি। তো style.css এর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা এটাকে ফিক্সড করে দেব। কি করে দেব, পজিশন ফিক্সড। আপনারা অনেকেই এটা জানেন হয়তো, পজিশন ফিক্সড করে দিলে এটা
নড়বে না, কিন্তু সেই ক্ষেত্রে একটা ঝামেলা আছে। দেখেন আমি ফিক্স করে দিলাম বডি, কিন্তু এখন আর স্ক্রলই করা যাচ্ছে না। আসলে এটা পজিশন ফিক্স না, এটা আসলে পজিশন ফিক্স না। এটা হবে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। কি হবে এটা? নামটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। এবার যদি আপনি এটা রিফ্রেশ করেন, দেখেন পিছনের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা দেখা একদম ফিক্সড হয়ে আছে। উপরে যে বডি এরিয়া এটা স্ক্রল হচ্ছে, বাট নিচের যে ইমেজটা আছে এটা স্ক্রল হচ্ছে না। তো এটা একটা স্টাইল, এটা আমাদের নর্মালি অনেক ওয়েব পেজ তৈরি করতে আমাদের দরকার হয়। তো এরপরে যেটা দেখাবো আমরা কিভাবে হেড অর্থাৎ লোগোটাকে ফিক্স করে রাখতে হবে। অর্থাৎ আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে হেড যে অপশনটা এটা ফিক্স থাকে, মানে হচ্ছে আমরা স্ক্রল করলে নিচের দিক থেকে অন্য সবগুলো দেখা যাবে, বাট হেডটা এরকম উপরে ফিক্স থেকে যাবে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, index.html থেকে ওই ডিপটা খুঁজে বের করেন। এই যে হেড নাম কি, হেডার, এটার কপি করেন। এইটার কপি করে আপনি স্টাইল শিটের মধ্যে যান। এবার এখান থেকে একদম নিচে ডট হেডার সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে পজিশন ফিক্সড। আপনি যদি এটা পজিশন ফিক্সড করেন, দেখেন এইটা পজিশন একদম ফিক্সড। অর্থাৎ আপনি যেখানেই নেন না কেন এটা কিন্তু এখানে ফিক্সড হয়ে আছে। কিন্তু একটা সমস্যা সম্মুখীন আমরা দেখতেছি, যে একটা সমস্যা হইতেছে, সেটা হলো যে এটার উপরে ইমেজটা চলে আসছে, এটার উপরে কি ইমেজটা চলে আসছে। তো এটার জন্য তো যে সমস্যাটা এখানে ফেস হচ্ছে সেটা আমরা একটু খেয়াল করেন। দেখেন এখানে ইমেজটা যেন হেডারের উপর দিয়ে চলে যাচ্ছে, ফিক্সড হয়েছে ঠিক আছে, বাট ইমেজটা একদম হেডার উপর দিয়ে চলে যাচ্ছে, এই লোগোটা ঢেকে যাচ্ছে। তো আমরা তো এটা চাচ্ছি না। তো এটার জন্য আমরা আরেকটা সিএসএস ব্যবহার করব। সেটা হলো আমরা যেখানে হেডারটাকে পজিশন ফিক্স করে দিছি, এখানে জেট ইন্ডেক্স নামে একটা ব্যবহার করব, যেটা আমরা দিয়ে দিলাম 1030 এটার মানটা। এখন যদি আপনি এটা রিফ্রেশ করেন, দেখেন এবার যদি আপনি স্ক্রল করেন, এবার কিন্তু আর ইমেজগুলো এটার উপর দিয়ে যাচ্ছে না, অর্থাৎ আমাদের এটা ফিক্সড হয়ে গেছে এবং এটা উপরে চলে আসছে। তো আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করছেন, যে দেখেন আমাদের কিন্তু ন্যাব বারটা আর স্লাইডারটা দেখা যাচ্ছে না, এটা নিচে চলে গেছে। তো এই জন্য আমরা কি করতে পারি, ন্যাবকে আমরা একটা স্টাইল দেব। ন্যাব আমরা একটা ডিপ নিয়েছিলাম, ডিপকে আমরা কি দিয়ে সিলেক্ট করি, NAB ডট দিয়ে সিলেক্ট করি। এখানে লিখে আমরা এখানে মার্জিন ব্যবহার করব। আচ্ছা, মার্জিন আমি আপাতত মার্জিন টপটা ব্যবহার করছি। মার্জিন টপ মনে করেন দিলেন 10%, মার্জিন টপ 10%। আশা করি এটা নিচে চলে আসছে। এই যে দেখেন মার্জিন টপ 10% আপনি দিলেন, এটা একদম নিচে চলে আসছে, আমাদের এখন আর কোনো প্রবলেম নেই। তো এখন মার্জিনের ব্যাপারটা আমি একটু দেখাবো। তো আমরা লোগোটা বা হেডারটাকে কীভাবে ফিক্স করে রাখতে হয় এটা আমরা দেখছি, এটা আমরা শিখলাম। তারপরে আর কি শিখলাম আমরা, এবার আমরা যেটা শিখবো সেটা হলো যে কিভাবে আপনি মার্জিনটা খুব সহজ ইউজ করতে পারেন। মার্জিন এবং প্যাডিং দুইটা জিনিস আমরা অনেক সময় বলে থাকি যে একই জিনিস, দুইটা জিনিস একই কাজ করে। তো আমি আসলে দেখাবো যে দুইটা জিনিস একই কাজ করে না, মার্জিন এবং প্যাডিং দুইটা আলাদা আলাদা কাজ করে। আমরা নর্মালি এটাই বলে থাকি যে আসলে মার্জিনটা এক ধরনের কাজ করে, ইয়াটা এক ধরনের কাজ করে, কিন্তু না। তো দেখুন আমি নতুন আরেকটা ডিপ নিলাম, কি নামে, রো। যেহেতু আমাদের পুরোটা রেসপন্সিভ, অর্থাৎ রো নিতে হবে। এটার মধ্যে আপনি চাইলে অন্য কোনো ক্লাস দিতে পারেন। রো এর মধ্যে আপনি একটা ক্লাস দিয়ে নিলেন, যে আমরা যেহেতু মার্জিন এবং প্যাডিংয়ের কাজ করব, তো যে কোনো একটা নাম দেন, মনে করেন আপনি নিউ দিয়েই সিলেক্ট করলেন। আচ্ছা,
এটার মধ্যে দুইটা ডিপ নেবেন। কয়টা ডিপ? দুইটা ডিপ। দুইটা ডিপ নিলেন কি মনে করেন D1 একটা, আরেকটা হলো কি সরি আরেকটা হলো কি D2, দুইটা ডিপ নিলেন। তো দুইটা ডিপে আপনি কি করলেন একটু খেয়াল করেন, দুইটা ডিপ নিয়েছেন আপনি। দুইটা ডিপ নেওয়ার পরে আপনি এখন যদি আপনার ওয়েবসাইটটাতে রিফ্রেশ করেন, দেখেন কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, অর্থাৎ কোনো ডিপের চিহ্ন আসে নাই। তো আমরা এখন যেটা করব সেটা হলো যে এই দুইটা ডিপকে স্টাইল দেবো, অর্থাৎ D1 কে ফিক্স কোনো একটা স্টাইল দেবো। যেহেতু ক্লাস দিয়ে নিছি, তো D1 কে আপনি এখান থেকে বলেন যে হাইট, প্রথমে একটা হাইট উইথ দিয়ে নেই। হাইট দিলেন মনে করেন গিয়ে, আচ্ছা আমরা উইথ দিই, উইথ দিলেন 200 পিক্সেল। ব্যাচ সেমটা কপি করেন এবং D1 এ D2 তেও সেম স্টাইলটা করেন। ব্যাচ এইবার D1 আর D2 তে দুইটা কালার দেন। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন যাতে বুঝতে পারি। BACKGROUND ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমি একটাতে দিব রেড, সরি, আর এটাতে দেব গ্রিন, এটাতে দিলাম গ্রিন। তো এবার যদি রিফ্রেশ করি দেখেন আমরা দুইটা ডিপ নিচে দেখতে পারবো। সরি এখানে আসে নাই, আমি একটু দেখে নেই কি সমস্যাটা হয়েছে। আচ্ছা উইথ দিলাম 200 পিক্সেল। আচ্ছা আমাদের একটা হাইট দিতে হবে, সরি আমরা হাইট দিই নেই, তো আমরা একটা হাইট দিয়ে নেই, হাইট। হাইট মনে করেন দিলেন এখানে 200 পিক্সেল। ব্যাচ এবার যদি আমরা এটাকে সেভ করি, আমি আশা করি কোনো ডিপ দেখতে পারবো। আমরা দুইটা ডিপ দেখতে পাইতেছি এখানে, একটা লাল আর একটা হলো গ্রিন অর্থাৎ সবুজ। তো যাই হোক আমি এখন এই দুইটার মধ্যে থেকে আপনাদেরকে দেখাবো প্যাডিং এবং মার্জিন কি কাজ করে। তো আপনি কি করলেন, এটার মধ্যে দুইটা ইয়ে নিলেন, দুইটা ডিপ নিলেন। এখন এখান থেকে দেখেন আমি D1 এর উইথটা কেটে দেই, দেখি কি দাঁড়ায়। আচ্ছা আমি কমেন্টস করে রাখলাম। CSS এ কীভাবে কমেন্টস করে আপনারা জানেন কিনা আমি জানি না। আচ্ছা এটাই বেটার হয়। তো দেখেন এই দুইটা ডিপ একদম লেগে আছে, অর্থাৎ এইটা থেকে এইটা, উপরের ডিপটা থেকে নিচের ডিপটা, মাঝখানে কিছু একটা অংশ আপনি ফাঁকা রাখতে চান। সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? মার্জিন ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? মার্জিন ব্যবহার করবেন। কাকে মার্জিন দেবেন? দেখেন যদি আপনি এটাকে মার্জিন দেন, এটাকে মার্জিন দেন, তাহলে ফাঁকা রাখবেন কোথায়? টপ। তাহলে আপনি লিখবেন কি মার্জিন টপ। আর যদি এটাকে মার্জিন দেন তাহলে লিখবেন কি মার্জিন বটম। তো আমি নিচেরটাকে দিব, অর্থাৎ D2 কে মার্জিন দেব, মার্জিন টপ। মার্জিন টপ আপনি দিলেন মনে করেন 10 পিক্সেল। কত পিক্সেল দিলেন? 10 পিক্সেল। এবার যদি আপনি রিফ্রেশ করেন দেখেন 10 পিক্সেল জায়গা ফাঁকা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাই কি করতে পারেন, যে দেখেন এই পাশটাতে লেগে আছে, আবার এই পাশটাতে কি লেগে আছে। তো আপনি যদি পুরোটা মার্জিন টপ না দেন, শুধু মার্জিন দেন, তাহলে বিষয়টা দাঁড়ায় কি দেখেন, চারদিক থেকে 10 পিক্সেল জায়গা করে সে খালি করে নিছে। কিন্তু আপনি চাইতেছেন যে একদিকে হবে 10 পিক্সেল, আর একদিকে হবে 20 পিক্সেল, আর একদিকে 30 পিক্সেল, এরকম ফাঁকা থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি কি
ওই লেফট রাইট এগুলো না লিখে এখান থেকে আপনি লিখতে পারেন। এটা মার্জিনে সাধারণত কাজ করে, আমি একটু দেখাই পেইন্ট থেকে আপনাদেরকে আমি একটু দেখাই যে মার্জিনটা আসলে কিভাবে কাজ করে। পেইন্ট, আচ্ছা মার্জিনটা হলো, আমি রেড কালার সিলেক্ট করে নিলাম। এই দিকটা হলো কি টপ, এই দিকটা হলো কি টপ, এটা রাইট, সরি এটা হলো কি রাইট, এটা হলো কি বটম, আর এটা হলো কি লেফট। তো এই চারটা জিনিস, অর্থাৎ আপনি যদি এই দিক থেকে কোনো ফাঁকা রাখতে চান তাহলে কি ব্যবহার করুন, মার্জিন লেফট। এই দিক থেকে রাখতে চাইলে মার্জিন বটম, এই দিক থেকে রাখতে চাইলে মার্জিন রাইট, এদিক থেকে রাখতে চাইলে মার্জিন টপ। কিন্তু আপনি যদি এরকম মার্জিন টপ লেফট এগুলো লিখেন তাহলে অনেক বেশি সিএসএস বা কোড হয়ে যায়। আপনি চাইলেন এই চারটা কাজ একসাথে করতে পারেন। কীভাবে? যেমন মনে করেন আপনার এই দিকে 10 পিক্সেল দরকার, কত দরকার 10, আবার এই দিকে দরকার 30, এইদিকে দরকার মনে করেন কি 40, আর এখানে দরকার মনে করেন 60 পিক্সেল, এইভাবে আপনার দরকার। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে ডিরেক্ট প্রথম যে অর্থাৎ প্রথম সিলেক্ট হবে ফার্স্ট, এটা হলো কি ফার্স্ট, তারপর এটা হলো কি 20, এটা হলো থার্ড, এটা হলো কি থার্ড, অর্থাৎ কি থার্ড দিলাম, অর্থাৎ গণনা শুরু হবে এখান থেকে শুরু হবে টপ থেকে, সেকেন্ড এটা, থার্ড এটা, ফোর্থ এটা। এখানে আপনি সিরিয়ালি লেখেন, প্রথমটা 10 পিক্সেল, পরেরটা আপনার 30 পিক্সেল দরকার, পরেরটা আপনার দরকার হলো 50 পিক্সেল, পরেরটা দরকার 60 পিক্সেল, ব্যাস। এবার যদি আপনার রিফ্রেশ করেন দেখেন আপনার এই যে ডিপটা এটার কি পরিবর্তন আসে, খেয়াল রাখেন, দেখছেন উপরটা 10 পিক্সেল, পরে এটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটার সাথে অন্য কোনো ডিপ নেই, এই কারণে দেখা যাচ্ছে না। কিন্তু নিচেরটা আপনি দেখতে পারতেছেন 50 পিক্সেল এবং এই পাশে 60 পিক্সেল জায়গা সে ফাঁকা করে নিছে। এইভাবে আপনার মার্জিন ব্যবহার করতে। এখন আমি মার্জিনের পরিবর্তে আমি যদি প্যাডিং ব্যবহার করি সেই ক্ষেত্রে কি পরিবর্তন আসে দেখেন। আমি যদি মার্জিনের পরিবর্তে প্যাডিং ব্যবহার করি, আরেকটা বিষয়, আমি মার্জিন এখন আপনার মনে করেন দরকার যে মার্জিন এরকম যে না এই দুই পাশেরটা ঠিক থাকবে, অর্থাৎ এই দুই পাশে 10, এই পাশেও 10 পিক্সেল করে নেবেন, আবার এই পাশেও কত 10, আবার এই পাশেও সরি এই পাশে ধরেন 20, এই পাশে ধরেন 20, আর এই পাশেও কি 20 করে নেবেন। তো সেই ক্ষেত্রে আবার 4টা লেখার দরকার হবে না, এখানে 4টা লেখার দরকার হবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন যে দুইটা সিএসএস করবেন, এই যে 10 আর 30 এখানে যেটা দেওয়া আছে, অর্থাৎ 10 পাবে উপরে আর নিচে, আর 30 পাবে কি, অর্থাৎ এই 10 পাবে কি উপরে আর নিচে, উপরে আর নিচে কি পাবে প্রথমটা, আর দ্বিতীয়টা পাবে কি এই রাইটে আর লেফটে। তো আমরা রাইটে আর লেফটে আর উপরে আর নিচে যা দিচ্ছি এটা দেওয়ার পরে আমরা সেভ করে যদি এটাকে রিফ্রেশ করি মজিলাতে, তো দেখেন এরকম স্টাইলটা পাইছে, অর্থাৎ এইদিকে সে 30 করে পাইছে, উপরে নিচে 10 করে পাইছে। এইভাবে আসলে আমরা কি এটা স্টাইল করতে পারি। কিন্তু আমরা যদি প্যাডিং ব্যবহার করি, দেখেন যদি মার্জিন ব্যবহার না করে আমরা যদি প্যাডিং ব্যবহার করতাম, প্যাডিং আপনি মনে করেন ব্যবহার করলেন 300 পিক্সেল, কত ব্যবহার করলেন 300 পিক্সেল। তো এবার দেখেন রিফ্রেশ করার পরে কি দাঁড়াইলো, 300 পিক্সেল জায়গা সে নিচে, মানে চারদিকে সে 300 পিক্সেল জায়গা করে নিছে, কিন্তু পুরো জায়গাটা কি আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিছে, অর্থাৎ সে বাইরে থেকে জায়গা অ্যাড করছে না, সে ভিতর থেকে জায়গাটাকে বাড়াইতেছে, অর্থাৎ ভিতর থেকে সে জায়গাটাকে ধাক্কা দিতেছে এবং চারদিকে সরাই যেতেছে। তো আপনার তো দরকার যে যদি মার্জিনের ব্যাপারটা দরকার হয় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন যে বাইরে থেকে আপনার প্রয়োজন, যখন বাইরে থেকে প্রয়োজন হবে তখন মার্জিন ব্যবহার করবেন, অর্থাৎ বাইরে থেকে জায়গাটা চারপাশ খালি করে নেবেন। আর যদি এমন হয় যে না বাইরের দিকে না আমার ভেতর থেকে জায়গাটা দরকার, তো সেই ক্ষেত্রে প্যাডিং ব্যবহার করবেন। প্যাডিংয়েও আপনি চাইলে এভাবে চারদিকে ব্যবহার করতে পারেন। এখানে 300 পিক্সেল না দিয়ে 30 পিক্সেল, তারপরে কি
এটা প্রথম ফার্স্ট, এটা যদি 30 পিক্সেল দরকার হয়, এটা 50, এটা 60, এটা 70 যদি দরকার হয়, তাহলে আপনি এখান থেকে লিখে নিতে পারেন যে 30 পিক্সেল, তারপর হলো 50 পিক্সেল, তারপর হলো 60 পিক্সেল, তারপর হলো গিয়ে 70 পিক্সেল, এভাবে আপনি লিখে নিতে পারেন। তো এবার যদি রিফ্রেশ করেন দেখেন এটা চারদিকে এরকম জায়গা নিয়ে নিয়েছে। আসলে বোঝার কোনো সিস্টেম নেই, কারণ হলো কালারটা কি সেম কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা একই। তো প্যাডিং মূলত কাজ করে ভেতর থেকে, আর মার্জিনটা বাইরে থেকে কাজ করে। প্যাডিং আপনি কখন ব্যবহার করবেন, মার্জিন কখন ব্যবহার করবেন, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, আপনার ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে, আপনার ওয়েবসাইট আপনি কীভাবে তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। তো আমি মনে করি আপনারা মার্জিন এবং প্যাডিংয়ের ব্যাপারটা বুঝতে পারছেন, এটা নিয়ে আর আপনাদের মাথা ঘামানোর দরকার হবে না। তো আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো, যে আমাদের ওয়েবসাইটে অনেক সময় এখানে একটা ক্লিক বাটন থাকে, অর্থাৎ এখানে ক্লিক করলে আমাদের একদম হেডিং নিচে গেলে আমাদের স্ক্রল করে উপরে যাতে না আসতে হয়, এখানে ক্লিক করলে যেন উপরে চলে যায়, এরকম একটা অপশন থাকে। তো এই অপশনটা আমি এখন তৈরি করে আপনাদেরকে দেখাবো। যদিও আজকে আমাদের এই কাজ ছিল না, আমরা অন্য কোনো কাজ করার কথা ছিল, তারপরও আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটার জন্য আমরা আলাদা কোনো রো নিব না, এইখানে একটা ডিপ নিব, যে কোনো এনিওন, যে কোনো নামে, কি নামে নিতে পারেন, নিলেন কাশেম। আচ্ছা, কাশেমের মধ্যে কি করলেন, একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন। কি নেবেন? অ্যাঙ্কর ট্যাগ, যেটার মধ্যে আপনি কি করবেন, এই হ্যাশ দিয়ে রাখবেন, আর একটা অ্যাট্রিবিউট অ্যাড করবেন, সেটা হলো 1 অন ক্লিক। অন ক্লিক কি করবেন? আচ্ছা, এইটা অ্যাড করলে এখন এইখানে আপনি যদি কিছু লেখেন, আচ্ছা ওয়ান ক্লিক টপ, আমি টপ লিখি নাই, এটা লিখলেন, এখন এইখানে মনে করেন কিছু একটা লিখলেন, তো দেখেন কি আসে, কোথায় লেখাটা কোথায় আসছে, এখানে না, ক্লিক করলে উপরে নিয়ে যাচ্ছে, ক্লিক করলে আপনার উপরে নিয়ে যাচ্ছে, দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে উপরে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা তো এখানে একটা আইকন চাই, যেটা দ্বারা বোঝানো হবে যে আসলে এটা ক্লিক করলে উপরে চলে যাবে। তো এই আইকনটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আচ্ছা আইকনের একটা কোড আছে, জাস্ট আমার এই মুহূর্তে মানে আমি অন্য একটা টেমপ্লেট থেকে দেখে নিচ্ছি। আইকনের একটা কোড আছে, আমি অন্য একটা টেমপ্লেট থেকে দেখে নেই। একটু ওয়েট করবেন। আচ্ছা, এই যে কোডটা, এই কোডটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, আপনি যদি এই কোডটা, এখন আপনি এই কোডটা আসলে আমার এটা মনে না রাখাটা আসলে সম্ভব না, কারণ কোনো কোডই কোনো মানুষ মুখস্থ রাখতে পারে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি আশা করি। তো এই কোডটা আমি এখানে কি করলাম, এখানে দিয়ে দিলাম। কোথায় দিয়ে দিলাম, মনে করেন কি এখানে সুন্দর করে বসাই দিলাম। তো এখন কি পরিবর্তনটা আসে একটু খেয়াল করেন, আপনার এখানে একটা আইকন আসবে, এই যে দেখেন, এই যে কিন্তু এটা ভালো দেখায় না, দেখায়। তো আপনি এটার কি করলেন, একটু স্টাইলিশ করবেন। কিভাবে স্টাইলিশ করবেন, এটার মধ্যে একটা বাটন বসাই দেন, দেখতে একটু সুন্দর দেখাবে। কি ব্যবহার করবেন, বাটন। এবার বাটনের মধ্যে এটা বসাই দেন। এবার দেখতে সুন্দর দেখে না, দেখছেন? ক্লিক করলে উপরে চলে যায়, ক্লিক করলে একদম উপরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো একজন ভিজিটর যদি নিচের দিকে চলে আসে, তার উপরে যাওয়ার জন্য যেন কোনো স্ক্রল বার টেনে বা এইভাবে এরকম করে যেন না যাইতে হয়, মানে এখান থেকে আপনি ক্লিক করে সেজন্য যেতে পারে। কিন্তু এখন একটা বিষয়, কোনো একজন ভিজিটর মাঝখানে গেছে, সে তো আর ওইটা খুঁজে পাইতেছে না, তার ওইটা খুঁজে পাইতে হলে একদম কি নিচে যাইতে হবে। কিন্তু আমাদের এটাকে স্ক্রিনে যে কোনো একটা জায়গায় ফিক্স করে রেখে দিতে হবে। কি করতে হবে, স্ক্রিনে যে কোনো একটা জায়গায় ফিক্স করে রেখে দিতে হবে, যেন সহজে যেন পাওয়া যায় এটাকে। আচ্ছা, তো আমরা এখন এটাকে ফিক্স করব।
তো ফিক্স করার জন্য যেটা করবে সেটা হলো এই যে বাটনটা এটাকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, বাটনটাকে আমরা একটা স্টাইল দেবো। কি স্টাইল দেবো হয়তো আপনারা অনেকেই জানেন, যারা জানেন না তারা দেখেন। আর এটাকে আমরা ফিক্স করে দেবো বাটনটাকে। তো বাটনটা কোথায় আছে, এখানে চাইলে আমরা একটা ক্লাস ব্যবহার করতে পারি, তো দরকার নেই, আমরা বাটনটাকেই ব্যবহার করে নিচ্ছি। বাটনটাকে আমরা এখানে ফিক্স করে দিব। সরি, আমরা এখানে একটা ক্লাস নিয়েই নেই, তা না হলে ঝামেলায় পড়ব। ক্লাস মনে করে নিলেন স্কোরেল টপ, এটা একটা ক্লাস নিলেন। তো এই ক্লাসটা আপনি কি করবেন, এখানে style.css এর মধ্যে গিয়ে এইখানে ক্লাসটাকে কিছু স্টাইল দেবেন। আচ্ছা, কি কি স্টাইল দেওয়া যায় দেখি। যে এর পজিশন হবে কি ফিক্সড, পজিশন হবে ফিক্সড। এখন যখন আমরা পজিশন ফিক্স করছি, দেখেন এই মুহূর্তে আমরা যদি রিফ্রেশ করি, এটা কিন্তু নাই, এটা কিন্তু নাই। তো এইটা আমরা কিভাবে করব দেখেন। রাইট কি লিখবো, রাইট লিখলেন আপনি 50 পিক্সেল, আর লেফট ধরেন 50। এবার যদি রিফ্রেশ করেন, দেখেন কোনো পরিবর্তন আসছে কিনা, মানে হলো ওটাকে খুঁজে পাওয়া যাইতেছে কিনা। একদমই খুঁজে পাওয়া যাইতেছে না। আচ্ছা, এই সমস্যাটি আমি আপনাদেরকে আগামী নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো। আজকে সময় না থাকার কারণে আমি আসলে আজকে দেখাতে পারলাম না। তো আপনাদেরকে এই যে সমস্যাটা, এটা আমি নেক্সট টিউটোরিয়াল দেখাবো, অর্থাৎ নেক্সট পর্বে আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে আমরা ফিক্স করে যে কোনো একটা পাশে আমরা রেখে দিতে পারবো এবং প্রয়োজন মতো আমরা ক্লিক করে উপরে চলে যেতে পারবো। তো আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিও দেখে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন। তো যারা পিছনের টিউটোরিয়ালগুলো দেখেন নাই, অর্থাৎ প্রথম যে টিউটোরিয়ালগুলো দেখেন নাই, তারা অবশ্যই প্রথম টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। তা না হলে এই টিউটোরিয়াল আপনারা বুঝতে পারবেন না, অর্থাৎ নেক্সট যে টিউটোরিয়ালগুলো আমি করব সেগুলো বুঝতে পারবেন না, বুঝতে অনেক সমস্যা হবে। তো সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।